শুভ সকাল জানাচ্ছি। আজকে 26শে নভেম্বর আমাদের দেশের সংবিধান দিবস। এই উপলক্ষে আজকে আমাদের এনএসএস বিপিএড বিভাগ একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানটি প্রাতিষ্ঠানিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ জানি না, কিন্তু দেশের নাগরিক হিসাবে সংবিধানকে জানা আমাদের ভীষণ দরকার। আমি এর মধ্যে একদিন ক্লাসে গেছিলাম, ফার্স্ট সেমিস্টারের। কথায় কথায় আলাপচারিতায় একটি মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কোথায় থাকো? উত্তর দিতে পেরেছিল। তারপরে আমি বলেছিলাম, তুমি কোন বিধানসভা অঞ্চলে থাকো? বলতে পারেনি। এবং তারপরে জিজ্ঞেস করেছিলাম, তাহলে লোকসভা কেন্দ্রের নাম? সেটাও বলতে পারে। একজন শিক্ষক হিসাবে এটা আমার খুব খারাপ লেগেছে। এবং কোথাও মনে হয়েছে পাটিগণিত জানাটা যেরকম প্রত্যেকের জন্য ভীষণ জরুরি, সেই রকমভাবে আমরা যে দেশে রয়েছি সেই দেশের আইন কানুন কি বলছে, কিভাবে চলতে হবে, সেটা জানাও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইটা আমরা জানি না জন্য আজকের দিনে আমাদের মুড়ি মিছিলি এক করে দেওয়া হয়েছে। মুড়ি মিছিলি খুব সহজে এক করে দেওয়া গেছে। এবং তার জন্য যেখানে আমরা মোবাইল রিচার্জ করছি প্রত্যেক মাসে প্রায় 300 টাকা দিয়ে, যেখানে আলুর কেজি প্রায় 50 টাকা, একটা সুতির গামছা কিনতে গেলে 150 টাকার কমে সম্ভব হয় না, সেখানে দুটো 500 টাকার নোটে আমরা কি খুশি হয়ে যাই। কেন হই? আমরা আসল জায়গাটা বুঝতে পারছি না। এবং রাষ্ট্রের উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে, একটা প্রজন্মকে এই রকম ভাবে অন্ধকারের মধ্যে রেখে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আলটিমেটলি এতে দেশ কখনো এগোয় না। আমাদের সকলের উচিত, যারা আমরা শুভবুদ্ধি সম্পন্ন, আজকে এখানে আমরা যারা শিক্ষক আসনে রয়েছি, তারা আমরা সম্মিলিতভাবে এই চেষ্টা করছি যাতে অন্তত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যারা ভোট দিচ্ছে, কাকে দিচ্ছে, কেন দেওয়া উচিত, এই বিষয়টা অন্তত জেনে বুঝে ভোট দিক। ভারতবর্ষ কিভাবে চলছে, তার হাল হকিকত কি, সেটা অন্তত তাদের জানা উচিত। এই উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আস্তে আস্তে এই সভায় একটুখানি সময় এগালেই আমরা বুঝতে পারবো এই সভার মেরিট কীরকম। খুব অল্প সময়েই আমরা সভাটিকে শেষ করব। 1 ঘন্টা 10 মিনিটের অনুষ্ঠান। সবাইকে একটু অনুরোধ করব ধৈর্য ধরে বসার জন্য। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর সসীম কবিরাজ ঠাকুর। উপস্থিত রয়েছেন আমাদের ফিজিক্যাল এডুকেশন বিভাগের প্রধান ডক্টর শুভব্রত কর মহাশয়। এবং আমি এখানে আজকে অনুরোধ করছি আমাদের কলেজের IQSEর কোঅর্ডিনেটর ডক্টর কিশোর মুখোপাধ্যায় মহাশয়কে। আজকের এই অনুষ্ঠানটি শুরু করবার জন্য সবকিছুরই একটা আনুষ্ঠানিক সূচনা হয়। আমাদের মধ্যে, আমাদের এই ইউসিটিসি পরিবারের যিনি অভিভাবক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তাকে অনুরোধ করব, মানে আমাদের প্রিন্সিপাল মহাশয়কে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা এবং স্বাগত ভাষণ জানানোর জন্য। ধন্যবাদ। ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং আমাদের পার্শ্ববর্তী যে প্রাথমিক স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে এসেছেন এবং তাদের যারা অভিভাবক, তাদের সকলকেই ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। যে একটা সহযোগিতা এবং সহমর্মিতার বাতাবরণ আজকে আমরা তৈরি করি। এটা ঠিক যে এই সংবিধান, কিন্তু আমরা যেটা ভারতীয় সংবিধান বলি, সেই ভারতীয় সংবিধানের মূল সূত্র হচ্ছে যে ইংরেজি কিন্তু স্টেট, তাহলে ইন্ডিয়া ইজ এ স্টেট, ওয়েস্ট বেঙ্গল ইজ অলসো এ স্টেট। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, ভারত একটা রাষ্ট্র। কিন্তু এই স্টেট শব্দটার দুটো পার্থক্য আছে। ভারতবর্ষের যে সার্বভৌমত্ব আছে, একটা রাজ্যের কিন্তু সেই সার্বভৌমত্ব নেই। অর্থাৎ তার হাতে নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, সৈন্য নেই। কিন্তু গোটা ভারতের যে স্টেট,
ইন্ডিয়া ইজ এ স্টেট, তার কিন্তু সার্বভৌমত্ব আছে। পার্থক্য এখানেই, রাজ্য এবং রাষ্ট্র এই দুটো পার্থক্য প্রথম মনে রাখবে, যে রাজ্যের হাতে একটি বিশেষ ক্ষমতা নাই, সেটা হচ্ছে সোভারেনিটি, সার্বভৌমত্বের ক্ষমতা কিন্তু নেই। শাসন করা, রাজ্য শাসন করার অধিকারও সম্পূর্ণভাবে নেই। কিছু কিছু দায়িত্ব দেওয়া হয়েছে যেগুলো বিধানসভার মাধ্যমে পরিচালিত হয়। আবার প্রতি 7 লক্ষ ভোটারে একটি লোকসভার আসন নির্বাচিত হয়। লোকসভা থেকেও সেখানেও দুটো কক্ষ আছে, লোকসভা এবং বিধানসভা। বিধানসভাতেও রাজ্য থেকে বিভিন্ন প্রতিনিধি এবং রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি নিয়ে রাজ্যসভা আছে। ফলে যে কোনো আইন বা কানুন পরিবর্তন করতে গেলে রাজ্য সরকার করলেও সেটা রাষ্ট্রপতির অনুমোদন না পেলে যেমন কার্যকরী হয় না, আবার রাজ্যের ক্ষেত্রে যে ক্ষমতাগুলি রাজ্যকে দেওয়া আছে সেগুলো রাজ্যপাল অনুমোদন না করলে কার্যকরী হয় না। যেমন পশ্চিমবঙ্গ যদি আজকে বলে আমি একটা আলাদা স্টেট হয়ে গেলাম, সে ক্ষমতা কিন্তু রাজ্যের হাতে নেই, সে ক্ষমতা কিন্তু কেন্দ্রের হাতে আছে। কেন্দ্র যদি মনে করে যে ওয়েস্ট বেঙ্গলকে একটা আলাদা স্টেট বলে ঘোষণা করে দিল, মানে দুভাগ করলো বা ঘোষণা করে দিল যে ওয়েস্ট বেঙ্গল স্টেটকে দুভাগে ভাগ করা হলো, একটা উত্তরবঙ্গ একটা দক্ষিণবঙ্গ, করতেই পারে, সেটা কেন্দ্র সরকার করতে পারে, কেন্দ্র সরকার আইন পরিবর্তন করে করতে পারে, কিন্তু রাজ্যের এই দুটো ভাগ করার ক্ষমতা কিন্তু নেই, অর্থাৎ সার্বভৌম ক্ষমতাটা নেই। 26শে নভেম্বর 1930 সালে এই দিনেই কিন্তু আমাদের ভারতবর্ষকে পূর্ণ স্বরাজ হিসাবে ঘোষণা করেছিলেন মহাত্মা গান্ধী। সেই আন্দোলন, বিশেষ করে আইন অমান্য আন্দোলন ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছিল এবং মহাত্মা গান্ধী যেখানে যাননি সেখানেও মহাত্মা গান্ধীর পুজো হচ্ছিল। বড় বড় বটগাছের তলায় মহাত্মা গান্ধীর ছবি দিয়ে মহাত্মা গান্ধী পুজো হচ্ছে, অর্থাৎ মহাত্মা গান্ধীকে বলা হচ্ছে উনি দেবতা, ওনার হাত অজানুলম্বিত, হাত দেখো কত বড়, হাঁটু পর্যন্ত বিস্তৃত। ফলে এইভাবে মহাত্মা গান্ধীর ক্যারিজমা সারা ভারতে তৈরি হয় এবং 26শে নভেম্বর দিনটিকে পূর্ণ স্বরাজ আমরা পেয়েছি বলে তিনি ঘোষণা করে দেন। কিন্তু ব্রিটিশ শাসনের যে লোকবল এবং আমাদের যে যারা জমিদার ছিলেন তারা কিন্তু সবসময়তেই থাকতেন সরকারের পক্ষে, ব্রিটিশ সরকারের পক্ষে। ফলে পূর্ণ স্বরাজ সেদিন অর্জন করা হয়নি। আজ স্বাধীন ভারতবর্ষে আমরা সেই 26শে নভেম্বরকেই কিন্তু বেছে নিচ্ছি সংবিধান দিবস হিসাবে, যেদিনে গান্ধীজি পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করেছিলেন, বলেছিলেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট, স্বরাজ হচ্ছে আমার জন্মগত অধিকার। সেই জন্মগত অধিকারটাকে আজকে আমরা এমনভাবে বরণ করব, বিভিন্ন আমাদের বক্তা বিশেষ করে রাজীব সেন বলবেন বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে। আমি খালি শুধু প্রেক্ষাপটটাই বলছি যে কেন 26শে নভেম্বর। তাহলে 26শে নভেম্বর গান্ধীজি পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করেছিলেন যে ইউ ক্যান গেইন স্বরাজ ইন দ্য কোর্স অফ এ ইয়ার, তোমরা স্বরাজ অর্জন করবে 1 বছরের মধ্যে এবং সেটা পূর্ণ স্বরাজের দিন হবে। হয়নি আলাদা জিনিস, কিন্তু তাকে স্মরণ করা, তার দিনটাকেই মনে রাখতে হবে যে তিনি ঘোষণা করেছিলেন কিন্তু এই 26শে নভেম্বরটাকে। তারপরেই ভারত স্বাধীন হয়েছে 47 সালের 15ই আগস্ট। তাতেও কি আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছিলাম? নো, আমরা 3 বছর প্রায় ব্রিটিশ ডমিনিয়নের অধীনে ছিলাম। সেই সময় নানান পরীক্ষা নিরীক্ষা চলছিল যে ভারতবর্ষের মতো একটা বিচিত্র দেশে যেখানে বিভিন্ন ভাষাভাষী লোক বসবাস করে, বিভিন্ন ভাষা, বিশেষ করে 845 রকমের ভাষা আছে এবং বিভিন্ন প্রদেশ আছে, যেমন দ্রাবিড়রা এখনো হিন্দিকে গ্রহণই করে না, হিন্দিতে কথা বলতে গেলে রেগে যায়। আমার কোয়েম্বাটোরে একটা ভিজিট আছে, সেখানে হিন্দিতে কথা বলতে গেছিলাম, আমরা বলছে স্যার প্লিজ টেল আস ইন ইংলিশ, উই হেট হিন্দি। এরকম একটা দেশে কিভাবে সংবিধান রচিত হবে সেটা নিয়ে কিন্তু নানান পরীক্ষা নিরীক্ষা হয়েছে 3 বছর ধরে। তারপরে সেই সংবিধান বিভিন্ন স্টেট, বিশেষ করে আমেরিকা থেকে আরম্ভ করে ফ্রান্স, জাপান, জার্মানি সব জায়গা থেকে নিয়ে গ্রহণ করার ফলে এটা পৃথিবীর একটা বৃহত্তম সংবিধানে পরিণত হয়েছে। এবং এত বড় সংবিধান, বিশেষ করে লিখিত সংবিধান, যেমন ইংল্যান্ডে কোনো লিখিত সংবিধান নেই। বিচার ব্যবস্থা যেটা মনে করবে যে একে বলি দাও, বলি দেওয়া হয়, সুতরাং লিখিত সংবিধান নেই। কিন্তু আমাদের এখানে বিচার ব্যবস্থায় মূল উদ্দেশ্য হচ্ছে
বিচার হোক, দেরি হোক, আমরা দেরি হবে অনেক সময় লাফাই, আন্দোলন করি, রাত জাগি, ভোট জাগি, এসব করলে তো হবে না। কারণ আমাদের সংবিধান বলছে যে হাজারো লোক মুক্তি পেয়ে যাক, কিন্তু একটা অপরাধীর যেন ফাঁসি না হয়, যে নিরপরাধ তার যেন ফাঁসি না হয়, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সেজন্য বিচার ব্যবস্থা দেখে যে দুট করে একটা রায় দিয়ে দিলাম, লোকটা হয়তো নিরপরাধী, তাকে হয়তো ফাঁসানো হয়েছে, নানানভাবে তার পরীক্ষা নিরীক্ষা করে 10 থেকে 12 বছরও লেগে যায়। অর্থাৎ ও যদি নিরপরাধীর ফাঁসি হয়ে যায়, তা একটা নিরপরাধীর জন্য ফাঁসি না হয়, তাতে 25টা অপরাধী মুক্তি পেয়ে যায়, তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু নিরপরাধীর ফাঁসি হবে না। তাই সংবিধানের মূল উদ্দেশ্যের জন্য আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে প্রতিচ্ছবি ছিল, আগে চোখ বাঁধা এক মহিলা, একদম কলই ম্যাডামের মতোই দাঁড়িয়ে আছে, চোখ বাঁধা এবং হাতে তরবারি ছিল, এটা দেখতে তোমরা অভ্যস্ত। কিন্তু এটার পরিবর্তন হয়েছে যে না, আইনের চোখ আর বাঁধা হবে না। এই মাস 6 হলে এটা পরিবর্তন হয়েছে যে চোখ খোলাই থাকবে, আইনের চোখ সবসময় বন্ধ রাখা যাবে না। তাহলে আইনের চোখ এটা খোলা হয়েছে। এবং দ্বিতীয়ত, তার হাতে যে তরবারি ছিল, না এভাবে মানুষকে হত্যা করার ভয় দেখানো হবে না, কোর্ট মানে হত্যাকারী নয়, সেখানে রেখে দেওয়া হয়েছে। এখন দেখবে কোর্টে গিয়ে তোমরা দুটো পরিবর্তন এসছে, হাতে রয়েছে একটা সংবিধান, অর্থাৎ আমাদের দেশ এই সংবিধান দ্বারাই পরিচালিত হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ মহাশয়কে। এবার আমরা চলে যাচ্ছি সূচনা সঙ্গীতে। সূচনা সঙ্গীত গাইবে আমাদেরই ছাত্র রুদ্রনীল দাস, বিপিএড 3rd সেমিস্টার। हेलो 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 सर स्केल कत দিব हेलो 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 ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজাল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। ও তার পাখি ডাকে ঘুমিয়ে উঠি, পাখি ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস তাহার দেশে। এমন দেশ
দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্যবাদ। রুদ্রনীলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা সূচনা সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের সুরটি বেঁধে দেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদেরই প্রতিবেশী বিদ্যালয় আম্বেদকর পল্লী জিএস প্রি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী গঙ্গাধর মণ্ডল। তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আয়োজন খুবই সীমিত, কিন্তু আমরা শুধুমাত্র চেষ্টা করছি আমাদের ছাত্রছাত্রীরা বা আমাদের উত্তর প্রজন্ম যেন সত্যিকারের ভারতীয় নাগরিক হয়ে উঠতে পারে। এই কথা মাথায় রেখে আমরা আড়ম্বর বা আয়োজনের দিকে তেমনভাবে ধ্যান দিইনি। তবু আমাদের মধ্যে অতিথি উপস্থিত হয়েছেন, তাকে বরণ করে নেওয়া আমাদের ভারতবর্ষীয় একটি পরম্পরা এবং একটি রীতি। সেই কাজটি করার জন্য আমি কিশোরবাবু আমাদের IQAC কোঅর্ডিনেটরকে অনুরোধ করব ছোট্ট আমাদেরই ছাত্রছাত্রীদের তৈরি করা একটা বুকে মাননীয় হেডমাস্টারের হাতে তুলে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ সকলকে, বসুন। আর হেডমাস্টারের কাছে আমরা মহাবিদ্যালয়ের তরফ থেকে কৃতজ্ঞতা তো জানাচ্ছি অবশ্যই, এবং আমরা কৃতজ্ঞ রইব তার কাছে, কারণ এই যে আজকে আমাদের মধ্যে এতগুলো বাচ্চা ছেলে মেয়ে উপস্থিত রয়েছে, একদম কুচি কুচি বাচ্চা ছেলে মেয়ে খুদেরা উপস্থিত রয়েছে। আমরা হয়তো এদেরকে চিনি না, জানি না, এদের বাড়ির মা বাবাও হয়তো এদেরকে জানেই না যে এদের ভেতরে কত পোটেনশিয়ালিটি রয়েছে, কত গুণ রয়েছে। মাত্র 5 দিন আমাদের ছাত্রছাত্রীরা এদের সঙ্গে মিশেছে, এবং এদের যে গান করবার একটা ট্যালেন্ট রয়েছে, এরা যে বক্তব্য রাখতে পারে, এরা ছবি আঁকতে পারে, এরা জিমনাস্টিক্স করতে পারে, এই সন্ধানগুলো আমরা পেয়েছি। এই মাত্র 5 দিনের প্রচেষ্টায় আমাদের ছাত্রছাত্রীরা এদেরকে উৎসাহিত করেছে ছবি আঁকতে। এখন মঞ্চে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আমি অনুরোধ করব, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা এখানে উপস্থিত রয়েছে, এখন কিন্তু তাদের আঁকা ছবি আমরা এখানে প্রদর্শিত করার চেষ্টা করছি। একটা ছোট্ট এক্সিবিশন বললে এক্সিবিশন, কারণ এদের মধ্যে কে পরবর্তীকালে মহিরুহ হয়ে উঠবে, এবং তখন বলবো যে এ যখন ছোট ছিল একে দিয়ে আমি এইটা আঁকিয়েছিলাম। এখানে অনেক ছেলেমেয়ে আছে যে কোনোদিন পেন পেন্সিল রং তুলি কিছু ধরেনি, কিন্তু তারা সবার মধ্যে পড়ে উৎসাহিত হয়ে খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। এটুকুনি আমাদের প্রাপ্তি, বড় হিসাবে এটুকুনি আমাদের দায়িত্ব, এটাই আমাদের প্রাপ্তি, আর এখানেই আমাদের অফুরন্ত তৃপ্তি। এই এক্সিবিশনটা উদ্বোধন করবার জন্য আমি প্রিন্সিপাল মহাশয় এবং আমাদের যিনি মধ্যে অতিথি উপস্থিত রয়েছেন প্রধান শিক্ষক মহাশয়, তাদেরকে অনুরোধ করছি, এবং কিশোরবাবু আর সুব্রত কর মহাশয়কে একটু সহযোগিতা করবার জন্য বলছি। ভালো চাপে দিতে
এর মধ্যে কিছু মনের খুশিতে ওরা এঁকেছে, কিছু সিনারি আছে, কিছু জাতীয় প্রতীক এখানে ওরা রাখার চেষ্টা করেছে, যেহেতু আজকে সংবিধান দিবস হিসাবে আজকে দিনটাকে পালন করা হচ্ছে। এবং খুব কাঁচা হাতের সরল মানে বুদ্ধির কিছু প্রদর্শন এখানে আমরা রাখতে পেরেছি। আজকে এখানটাই এইগুলো থাকবে, এর পরবর্তীকালে আমরা আমাদের ডিপার্টমেন্টে এগুলো সযত্নে তুলে রাখবো। যারা যারা এঁকেছে তাদের নাম এখানে রাখা আছে এবং সকলকে আমি খুব আদর জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে। আমাদের এই পর্বের অনুষ্ঠান শেষ হবে, তার আগে আমি আমাদের মধ্যে প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত হয়েছে, তাকে শুভেচ্ছা জানানোর জন্য কিছু অনুরোধ করছি। আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আজকে সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার, উপস্থিত আছেন অন্যান্য প্রফেসররা, উপস্থিত আছেন অভিভাবক এবং এই কলেজের ছাত্রছাত্রী, উপস্থিত আছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এবং অন্যান্য যারা আছেন। আজকে একটা স্পেশাল দিন, সেই উপলক্ষে আমাদের সবারই একটা গেট টুগেদার হয়েছে এবং আমার স্কুলের একেবারে খুদেরা এখানে এসছে, তার সঙ্গে গার্জেনরাও আছেন। তো বিষয়টা হচ্ছে যে একটা কথা, যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, সেই জায়গা থেকেই কিন্তু সংবিধান। এবং তার সঙ্গে রিলেটেড আমি একটা কথা বলি, যে ঘুমিয়ে আছে সকল শিশুর পিতা, সব শিশুরই অন্তর। এই যে দুটো বিষয় একত্রিত হয়ে গেছে, মানে আমাদের যে বাচ্চা তারা সামনের ভবিষ্যৎ, তারা সামনের দিনের কাণ্ডারি, তারাই সামনের দিনের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারাই সামনের দিনের দেশের নাগরিক, ডাক্তার, সব কিছু। এখন বিষয়ে আমি আরেকদিনও বলছিলাম যে যে বাচ্চাটা হয়তো অঙ্কে 100 পেল না, কিন্তু আমাদের আগের যে মার্কস দেওয়ার পদ্ধতি ছিল, তো আমরা ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশনও দেখতাম যে বাচ্চাটা অঙ্কে 100 পেল, তাকে 70-80 দেওয়া হতো, এটা অ্যাভারেজ করা হতো। কিন্তু এখন আমাদের যে মূল্যায়ন আছে, সে অঙ্কে 100 না পেতেও পারে, কিন্তু সে হয়তো দেখা গেল যে জিমন্যাস্টিকে খুব সুন্দর জিমন্যাস্টিক করে, সেই মেডেল এনে দিল, সেই আমাদের দেশে পরিচয় করে দিল গোটা ভারতবর্ষের কাছে। সে কি পারলো, সে ইংরেজি না বলতেই পারলো, তা হয়তো দেখা যাবে যে তার একাডেমিক কোয়ালিফিকেশন খুব সেরকম নয়, তবু সে সচিন তেন্ডুলকর হলো। তাহলে কারোর একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে যেমন সবকিছু বিবেচনা করা যায় না, ঠিক আমার বাচ্চাদের মধ্যে থেকেও ঠিক এরকম অনেক প্রতিভা আছে। আমরা জানি যে সে তাকে জোর করে একটু অন্যমনস্ক, তাকে জোর করেও শেখানো যাচ্ছে না, জোর করেও দেখানো যাচ্ছে না, মানে অঙ্কটা দেখানো যাচ্ছে না, ইংরেজিটা দেখানো যাচ্ছে না। তাই আমি গার্জেনদেরকে বলবো, আপসেট হবেন না এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে, ওর যা ভালো লাগে সেটাই করতে দেন। একটা ন্যূনতম কাঙ্ক্ষিত মান সে অর্জন করবে। একটা সামান্য মানে লেখাপড়ার জন্য যে কাঙ্ক্ষিত মান যেটা সে লিখতে পারে, আমরা যেমন সিলেবাসে বলে ক্লাস 2 এর বাচ্চা যুক্তাক্ষর বর্ণ পড়তে পারবে, যুক্তাক্ষর বর্ণ লিখতে পারবে, দ্যাটস এনাফ। আপনি কিভাবে করাবেন সেটা আপনার কাছে, তার ক্লাস 2 সেই সরকার যেন যুক্তাক্ষর করতে পারে। তাই এই যে বিষয়গুলো আমাদের এত বড় একটা জায়গা ছোট ছোট বাচ্চারা পেয়েছে, আমরা 5 দিন পাঠিয়েছিলাম, তারা অনেক কিছু শিখেছে। তো এই সংবিধান দিবসে প্রত্যেককে নমস্কার, ভালোবাসা জানিয়ে শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ঘোষণা করছি আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো।